আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অর্থনীতি একটা বেশ জটিল এবং মোটামুটি একটা কঠিন বিষয় হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়। বিশেষ করে যারা অর্থনীতি পড়ি, অর্থনীতি বাইরে থেকে বোঝার চেষ্টা করি, যারা ঠিক অর্থনীতির ছাত্র না কিন্তু বাইরে থেকে অর্থনীতিকে দেখার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাদের জন্যে আমি আজকে একটা ডিফারেন্ট, একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত আজকের এই ক্লাস বা আজকের এই সেশনটা। আমরা আজকে অর্থনীতির নানান রং নিয়ে কথা বলবো, নানা রঙের অর্থনীতি নিয়ে কথা বলবো। অর্থনীতি বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন প্রকারের হয়। আমরা আজকে রঙের ভিত্তিতে অর্থনীতির প্রকারভেদ জানবো। তাহলে আমরা শুরু করি। এই প্রশ্নটা আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকি, এই প্রশ্নটা বিগত কয়েক বছরে আমার মনে হয় কয়েকবার, তার মানে কমপক্ষে 5বার 6বার তো আমাদের চোখে পড়েছে। প্রশ্নটা হচ্ছে যে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি, কখনো কখনো আসে যে সুনীল অর্থনীতি। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি যে কখনো কখনো আমরা এটাকে বলছি, এই ব্লু ইকোনমিটাকে আমরা কখনো কখনো বলছি কি নীল অর্থনীতি, নীল অর্থনীতি বলছি, কখনো আমরা এটাকে সুনীল অর্থনীতি বলছি। তাহলে এই যে নীল অর্থনীতি, সমুদ্র মানে সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি আমরা এটাকে বলছি, বা সামুদ্রিক অর্থনীতিও বলছি। তাহলে এই যে ব্লু ইকোনমি, এটা নীল, সুনীল, সমুদ্র, এই অর্থনীতির কথা যে আমরা বলছি, এইটা আসলে জিনিসটা কি আমরা জানবো। প্রশ্ন যেটা, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট, এইটা এখানে যে সমুদ্র অর্থনীতি আছে আমরা বুঝতেই পারছি যে ব্লু ইকোনমিকে নীল অর্থনীতি বলা হচ্ছে, সুনীল অর্থনীতি বলা হচ্ছে, বা সমুদ্র অর্থনীতি বলা হচ্ছে। কাজে এখানে সঠিক উত্তরটা হচ্ছে সমুদ্র অর্থনীতি। কিন্তু কেন সমুদ্র অর্থনীতি, কেন ব্লু ইকোনমিকে বলা হচ্ছে, আর কেন এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেই বিষয়গুলোই আজকে জানবো। আমরা একদম প্রথমে পড়ব যে অর্থনীতি, সেটি হচ্ছে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি। সুনীল অর্থনীতি দিয়ে মূলত কি বোঝায় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, বা আমরা যদি একটু নর্মালি দেখার চেষ্টা করি যে অর্থনীতিটা আসলে কি। আমাদের জীবনে যে টোটাল মোট যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, সেটাই তো আমাদের জীবনের অর্থনীতি, তাই না? বা আমাদের মোট অর্থনীতির বিষয় আশয়। তাহলে আমাদের জীবনে প্রত্যেকটা অর্থনৈতিক ট্রানজ্যাকশন, এটাই কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়, বা অর্থনীতি কিন্তু এটাই আলোচনা করে। এখন যখন আমরা রঙের ভিত্তিতে অর্থনীতিকে পর্যালোচনা করব বা আলাদা আলাদা করব, তখন প্রত্যেকটা অর্থনৈতিক ট্রানজ্যাকশন বা প্রত্যেকটা অর্থনীতির আয় ব্যয় বা নতুন নতুন বিষয়কে কেন্দ্র করে যে অর্থনীতিগুলো গড়ে উঠেছে, সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো রঙের হবে। তাহলে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি ঠিক কোন জায়গার অর্থনীতি? আমরা প্রথমেই বলেছি যে নীল অর্থনীতি হচ্ছে কি, মূলত সামুদ্রিক অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি। সমুদ্র একটা বিশাল সম্পদের আকর, তাই না? সমুদ্র থেকে আমরা কি পাই? মাছ পাই। সমুদ্র থেকে আমরা লবণ পাই। সমুদ্রে আমাদের কি হয়? পর্যটন শিল্পের বিকাশ ঘটে। কারণ আমাদের দেশে যে কক্সবাজার সমুদ্র সৈকত আছে, আমরা সেখানে প্রচুর পরিমাণে পর্যটন শিল্পের একটা বিকাশ, তাই না? কক্সবাজার আমরা যাই, বেড়াতে যাই, ঘুরতে যাই, সেখানকার হোটেল মালিকদের কিছু লাভটাভ হয়। তাহলে এই নীল অর্থনীতি দিয়ে মূলত সামুদ্রিক মৎস্য আহরণ, সমুদ্র বন্দর ভিত্তিক যে আন্তর্জাতিক বাণিজ্য এবং অফশোর উইন্ড এনার্জি, তার মানে সমুদ্রের ভেতরে বায়ুকল অথবা সমুদ্রের নিচে যে খনিজ সম্পদ থাকবে, সেগুলো আহরণ করাও কিন্তু এই সুনীল অর্থনীতির মধ্যে পড়বে। আমরা যদি একটু এই যে ছবিটা আমরা পেছনে দেখতে পাচ্ছি, এই পেছনের ছবিটা দিয়ে আমরা সহজেই নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি বা সামুদ্রিক অর্থনীতি কাকে বলে এই সংক্রান্ত একটা ধারণা পাই। এই ছবিটা মূলত ওয়ার্ল্ড ব্যাংক, তার মানে বিশ্ব ব্যাংকের করা একটা ছবি, যেখানে আমরা দেখতে পাই যে সমুদ্রের মাধ্যমে যে রিনিউয়েবল এনার্জি আছে, সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন যেটা কিউবা করে, অথবা সমুদ্রের পাড়ে বায়ুকল, মানে ওই যে বাতাসের উইন্ডমিল লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন যেটা আমরাও করি বা অনেক দেশ করে। তারপরে এই যে সমুদ্রে পর্যটন, মৎস্য আহরণ, ঠিক আছে, মানে ফিশিং, যেটা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিষয়। কারণ আমরা জানি যে সমুদ্রে কিন্তু বেশিরভাগ মানে ওই ওই মানে যেগুলো পচনশীল যে বর্জ্যগুলো আছে, সেগুলো যদি সমুদ্রে ফেলা হয়, তাহলে কিন্তু কি হয়, সমুদ্র সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। অপচনশীল যেমন প্লাস্টিক ফেললে পারে না, বা অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু পারে। তাহলে এই সব কিছু, মেরিটাইম ট্রান্সপোর্ট, ট্যুরিজম, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে ভূমিকা, এই সকল বিষয়ে সেগুলো সুনীল অর্থনীতি বা নীল অর্থনীতির সাথে মোটামুটি সম্পৃক্ত। তাহলে আমরা খুব সহজেই আশা করি বুঝতে পারছি যে নীল অর্থনীতিটা ঠিক কোন কোন ক্ষেত্রে সম্পৃক্ত বা কোন কোন ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ। এইবার আমরা আরেকটা অর্থনীতি দেখে নিই,
পরের অর্থনীতিটা হচ্ছে রেড ইকোনমি বা লাল অর্থনীতি। লাল শুনলেই একটা সমাজতন্ত্র ভাব হয়, তাই না? লাল মানেই কি একটা সমাজতন্ত্র ভাব হয়। এই যে চীনে যারা লাল বিপ্লবী ছিল, ঠিক আছে, চীনে যারা লাল বিপ্লবী ছিল তারা কি করেছে? সমাজতন্ত্র কায়েম করেছে। আমাদের দেশে যে রেড মাওলানা ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাই না? এছাড়া ওই যে লাল সন্ত্রাস, মানে মোট কথা লাল কথাটা যে বিষয়গুলোর সাথে সম্পর্কিত সবই কিন্তু মোটামুটি সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক অর্থনীতিকে মোটামুটি প্রমোট করে, তাই না? তাহলে এই লাল অর্থনীতিটাও বোঝা যায় যে সমাজতন্ত্র ঘেঁষা অর্থনীতি, যেটা সরাসরি রাষ্ট্র বা সরকারের নিয়ন্ত্রণাধীন এবং কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, ব্যক্তি মালিকানায় নয়, বরঞ্চ সরাসরি সরকারি বা সরাসরি ওই মানে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেটাকে আমরা বলছি, এই পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলছি কি? লাল অর্থনীতি বা রেড ইকোনমি। লাল অর্থনীতি বা রেড ইকোনমি। যেমন সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত যে শিল্প কারখানাগুলো আছে, বাংলাদেশের যে সরকারি চিনি কলগুলো আছে, সেটা কিন্তু কি রেড ইকোনমির অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে সরকারি যে ওই যে আমাদের যে সার কারখানাগুলো আছে, রড কারখানা আছে, আমাদের এই যে যে অস্ত্র তৈরির যে কারখানা আছে, টাকশাল আছে, সবগুলো কি? এগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা। সরকার দ্বারা নির্ধারিত বাজার ব্যবস্থা, সমবায় ভিত্তিক উৎপাদন যেটা, ঠিক আছে, সেগুলোও কিন্তু এই রেড ইকোনমির মধ্যে পড়ে, যেগুলো সরকার নিয়ন্ত্রিত হবে বা সরাসরি রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। তাহলে রেড ইকোনমি বা লাল অর্থনীতি, এই বিষয়টাও আশা করি আমাদের কাছে পরিচিত হয়েছে। আমরা দেখব যে এর পরে আমাদের জন্য কোন রঙের অর্থনীতি অপেক্ষা করছে। আমরা দেখছি আমাদের পরের অর্থনীতিটা হচ্ছে ইয়েলো ইকোনমি বা হলুদ অর্থনীতি। হলুদ নর্মালি ঊষরের প্রতীক। তার মানে যে জায়গাটা আসলে কি অনুর্বর, যে জায়গাটা কি অনুর্বর, হলুদ দিয়ে মূলত অনুর্বর বা মরুভূমি বা ঊষর এলাকাকে নির্দেশ করা হয়, ঠিক আছে, যেটা সবুজ না। তাহলে হলুদ অর্থনীতিটা কি? হলুদ অর্থনীতি হচ্ছে এমন একটা এলাকায় উৎপাদন ঘটানো যে একটা এলাকা আসলে উৎপাদনশীল না। তার মানে সমভূমি নয় বা উর্বর নয়, মরু অঞ্চল, মানে সেটা উত্তপ্ত মরু হতে পারে অথবা শীতল মরু অঞ্চল হতে পারে। সাহারাতে, মানে সাহারা মরুভূমিতে যদি সেচ দিয়ে সেই জায়গাতে ফসল উৎপাদনের ব্যবস্থা করা হয়, তাহলে সেটা হবে ইয়েলো অর্থনীতির বিষয়। তাহলে ইয়েলো অর্থনীতি কি? যেটা হচ্ছে মরুভূমির বিশাল প্রান্তরে, হ্যাঁ, যদি তুমি সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করো, তারপরে হচ্ছে খরা সহনশীল ফসলের চাষাবাদ করো। যেমন পাকিস্তান কি করেছে, তার যে খরা প্রবণ অঞ্চলগুলো আছে আমরা দেখছি যে সেগুলোতে পাকিস্তান তুলা চাষ করেছে, এবং পাকিস্তান কিন্তু এই যে তুলা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটা, হ্যাঁ, বৃহৎ তুলা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটা। সোভিয়েত রাশিয়া তার সাইবেরিয়া থেকে শুরু করে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে আগের ওই যে যেগুলো সোভিয়েত রাশিয়ার মধ্যে ছিল, তার মানে ওই যে বর্তমানে মধ্য এশিয়ার দেশ, হ্যাঁ, এই যে তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে তুলা উৎপাদন করা হয়, ঠিক আছে, এবং এই তুলা উৎপাদিত হয় এমন জায়গায় যে জায়গাতে আসলে অন্য ফসল হতো না। তাহলে এই সব কিছু হচ্ছে কি ইয়েলো ইকোনমির ব্যাপার বা হলুদ অর্থনীতির ব্যাপার। তাহলে হলুদ অর্থনীতি কি জিনিস ভাইয়েরা? আমি বললাম যে যে জায়গাতে নর্মালি ফসল হয় না সে এলাকাতে ফসল ফলানো, উর্বর মানে সম্পূর্ণ অনুর্বর এলাকা, সম্পূর্ণ অনুৎপাদনশীল এলাকা, পাহাড় বা মরুভূমি, সে এলাকাতে কি করা? এই যে তোমার মানে রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, বা নবায়নযোগ্য শক্তি যেগুলো আছে, যেমন এই যে তোমার সোলার পাওয়ারের যে ইয়েটা, বায়ুকল সেখানে দেয়া, এই ব্যাপারগুলো হচ্ছে মূলত ইয়েলো ইকোনমি বা হলুদ অর্থনীতির মধ্যে অন্তর্ভুক্ত। এরপরের অর্থনীতিটা হচ্ছে সাদা অর্থনীতি বা হোয়াইট ইকোনমি। হোয়াইট ইকোনমিটা খুব সিম্পল। সাদা অর্থনীতি মানে কালো অর্থনীতির ঠিক বিপরীতে আছে সাদা অর্থনীতি। কি? হাসপাতাল, ক্লিনিক, তার মানে মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা বিজ্ঞান, সামাজিক কল্যাণমূলক কাজের মাধ্যমে যে টাকা পয়সা ইনকাম হয় বা যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হয়। তুমি একটা হাসপাতাল প্রতিষ্ঠা করলে, সে হাসপাতালের মাধ্যমে মানুষ সেবা পেল, এবং একই সাথে তুমি কি করলে? কিছু টাকা পয়সাও ইনকাম করতে পারলে। তাহলে হাসপাতাল, ক্লিনিক, তারপর ঔষধ শিল্প, ফার্মাসিউটিক্যালস যেগুলো আছে, এবং বায়োটেকনোলজি, বিশেষ করে মানুষের কল্যাণে যে বায়োটেকনোলজি বা চিকিৎসা, হ্যাঁ, টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, ভ্যাকসিন উৎপাদনকারী নানা রকম প্রতিষ্ঠান, এইগুলো, হ্যাঁ, বিভিন্ন হাসপাতাল যেগুলো সেবাদানকারী হাসপাতাল, এইগুলোর যে ব্যবসা সেগুলো হচ্ছে কি হোয়াইট ইকোনমি বা সাদা অর্থনীতি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে যেগুলো মানুষের জন্য কল্যাণকর এবং চিকিৎসা সেবা অথবা ঔষধ শিল্প এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, সেগুলোই হচ্ছে হোয়াইট ইকোনমি বা সাদা অর্থনীতি। ইন্টারেস্টিং, আমি জানি, বেশ ইন্টারেস্টিং। সাদা মানে এভাবে অর্থনীতিকে কালার দিয়ে আলাদা করা এবং এই বিষয়গুলো আসলে বেশ ইন্টারেস্টিং। আমরা পরের যে অর্থনীতিটা আছে সেটা একটু দেখে নিই, গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতি।
পরিবেশের কোনো ক্ষতি না করে এবং কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে যে মানে পরিচালিত যে অর্থনীতি আছে সেটা হচ্ছে সবুজ অর্থনীতি। সকল প্রকার নবায়নযোগ্য শক্তি, তারপরে হচ্ছে সৌর বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ ভিত্তিক মানে একদম পরিবেশ বান্ধব যে কৃষি পণ্যের উৎপাদন, হ্যাঁ ফসল উৎপাদন যেগুলোর মাধ্যমে সবুজ বিপ্লব হয়েছে, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার, এবং অবশ্যই সেই প্রযুক্তি হতে হবে কি পরিবেশ বান্ধব, তাহলে এই বিষয়গুলো হবে গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির ব্যাপার। বর্তমানে সবুজ অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে ইঙ্গিত করে, বা এইটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিবেশ বর্তমান পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সবুজ অর্থনীতি পুরোপুরি পরিবেশ বান্ধব অর্থনৈতিক ব্যবস্থা, এবং এই জন্যে আমরা দেখি যে কার্ল বুরকার্ট এই নামে একজন বিখ্যাত অর্থনীতিবিদ আছেন। কার্ল বুরকার্ট কি বলছেন? কার্ল বুরকার্ট বলছেন যে সবুজ অর্থনীতি মূলত 6টা বিষয়ের উপর ডিপেন্ড করে। 6টা বিষয়ের উপর ভিত্তি করে সবুজ অর্থনীতি বা সবুজ অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে সেটা দাঁড়িয়ে আছে। সেই 6টা বিষয় কি কি? প্রথম বিষয় হচ্ছে রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, বা নবায়নযোগ্য শক্তি। তার মানে তুমি যদি সবুজ অর্থনীতিকে সংজ্ঞায়িত করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? নবায়নযোগ্য শক্তি প্রথমে তোমাকে মাথায় নিতে হবে। কারণ তুমি যদি ফসিল ফুয়েল ব্যবহার করো, তার মানে প্রচুর পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করো, কয়লা পুড়াও, তেল পুড়াও, পেট্রোল পুড়াও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি পরিবেশ দূষিত হবে, কালো ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হবে, এবং সেটা পরিবেশের জন্য ক্ষতিকর। গ্রিন বিল্ডিংস, তার মানে সবুজ দালান। সবুজ দালান কোনটা বা গ্রিন বিল্ডিং কোনটা? যে বিল্ডিং এর মাধ্যমে সর্বোচ্চ মানে পরিবেশের প্রতি খেয়াল রেখে যে বিল্ডিংগুলো করা হবে, বিল্ডিং এর পাশে বনায়ন করা হবে, হ্যাঁ, তারপর হচ্ছে বিল্ডিং এর ছাদে বনায়ন করা হবে, অথবা সেই বিল্ডিংটা একেবারে পরিবেশের সাথে সঙ্গতি রেখে বা পরিবেশের কথা মাথায় রেখে যে ইমারতগুলো তৈরি করা হবে। সাস্টেনেবল ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের ক্ষেত্রে টেকসই যোগাযোগ ব্যবস্থা, তার মানে শুধুমাত্র এমন যোগাযোগ যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম, তারপরে হচ্ছে তোমার এই যে বিশেষ করে ইভি ইলেকট্রিক ভেহিকেল, এগুলা কিন্তু এখন গ্রিন ইকোনমির মধ্যে চলে আসছে। এছাড়া ওয়াটার ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পানি, এই যে এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, তার মানে তুমি কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করবা, এবং ল্যান্ড ম্যানেজমেন্ট তুমি কিভাবে ভূমি ব্যবস্থাপনা করবা। এই 3টা বিষয়, পানি, ভূমি এবং বর্জ্য, এই 3টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ অর্থনীতির ক্ষেত্রে। তার মানে তুমি ময়লা নিয়ে যত্রতত্র ফেলে রাখলা, ড্রেনে ফেললা, এখানে ফেললা, ওইখানে ফেললা, কোনো ডাস্টবিনে তোয়াক্কা করলে না। তারপরে হচ্ছে এই যে যেগুলো রিসাইকেলেবল, আবার যেগুলো রিসাইকেবল না, এরকম সকল বর্জ্য তুমি একই জায়গায় ফেললে, হ্যাঁ। তারপরে হচ্ছে পারমাণবিক বর্জ্যও তুমি একইভাবে ম্যানেজমেন্ট করলে, নর্মাল হাউস হোল্ড বর্জ্যও তুমি একইভাবে ম্যানেজমেন্ট করলে, তাহলে যেটা হবে সেটা কোনোভাবেই গ্রিন ইকোনমির সাথে সঙ্গতিপূর্ণ হবে না। তাহলে তোমাকে গ্রিন ইকোনমি মানে যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি ঠিক কৃষি জমির মানে সর্বোচ্চ ব্যবহার হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, এটা হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্টের মূল বিষয়। এবং ওয়াটার ম্যানেজমেন্টেও একই কথা, তুমি পানি দূষণ করছো কিনা, তুমি যে ইন্ডাস্ট্রি বানাচ্ছ সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে কিনা, প্রত্যেকটা জায়গাতে শিল্প এবং পরিবেশ যেন পাশাপাশি অবস্থান করতে পারে, একটা আরেকটার সাথে অসঙ্গতিপূর্ণ না হয়, ক্লাসে না যায়, এই বিষয়গুলো খেয়াল রাখাই হচ্ছে সবুজ অর্থনীতির ব্যাপার। খুব ইন্টারেস্টিং, এবং সবুজ অর্থনীতি বর্তমান অর্থনীতি ধারণাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক বিষয়। তারপর আমরা দেখি অরেঞ্জ ইকোনমি বা কমলা অর্থনীতি। মানুষের যে সৃজনশীলতা আছে, মেধা আছে, জ্ঞান আছে, হ্যাঁ, তারপরে এই যে সংস্কৃত মনা কিছু লোকজন আছে না, হ্যাঁ, এই যে এইগুলাকে পুঁজি করে যে অর্থনীতি গড়ে ওঠে সেগুলাই হচ্ছে অরেঞ্জ ইকোনমি বা কমলা অর্থনীতি। তাহলে আমরা কিভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করব? তুমি ভাই একটা সিনেমা বানাইলা, সেই সিনেমা চলার মাধ্যমে, ঠিক আছে, চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, ফ্যাশন ডিজাইনের মাধ্যমে, চারুকলা, ভিডিও গেমস, কারুকলা, তুমি মাটির মানে মৃৎশিল্প করো, তুমি কাঠ দিয়ে শিল্প করো, ঠিক আছে, মোট কথা তুমি একটা বই লিখলা, এই সব কিছু, হ্যাঁ, গেমস, ভিডিও গেমস, সফটওয়্যার, এগুলো তৈরি করা, এগুলো হচ্ছে কমলা অর্থনীতির ব্যাপার। তবে এই যে ভিডিও গেমস এবং সফটওয়্যার তৈরি, তারপরে বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিষয়গুলো আসছে, তারপরে কম্পিউটারকে কাজে লাগিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো কিন্তু আবার গোল্ডেন ইকোনমির মধ্যেও পড়ে, ঠিক আছে। তাহলে গোল্ডেন ইকোনমি বা সোনালী অর্থনীতিও আমি একটু বলে দিই। মানে তুমি যদি বর্তমান যে বিজ্ঞান প্রযুক্তির যে সর্বোচ্চ প্রচার প্রসার, সিলিকন ভ্যালির মাধ্যমে ফেসবুক যেভাবে ইনকাম করছে, বা হচ্ছে তোমার ইউটিউব যেভাবে ইনকাম করছে, বা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেমিনাই, তারপরে হচ্ছে তোমার এই যে চ্যাট জিপিটি,
আরও আরও গ্রোক ট্রোক হাবিজাবি যা আছে, যত আর্টিফিশিয়াল ইঞ্জিনগুলো আছে, সেগুলো যেভাবে ইনকাম করছে বা সেগুলো যেভাবে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে আস্তে 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 ইনভলভ হচ্ছে, মানুষকে রিপ্লেস করছে, এগুলো হচ্ছে কি গোল্ডেন ইকোনমির কারসাজি বা সোনালী অর্থনীতির মূল বিষয়। ওকে, তারপরে আমরা দেখি পার্পল বা বেগুনি অর্থনীতি। ঠিক আছে, বেগুনি রঙের অর্থনীতি। এই অর্থনীতি মূলত সমাজে মানুষের যে সাংস্কৃতিক বৈচিত্র্যের মূল্যায়ন, ঐতিহ্য রক্ষা করা, পর্যটন শিল্পের বিকাশ, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে মোট কথা মানুষের ঐতিহ্য, পর্যটন, ঐতিহাসিক স্থাপনা, হস্তশিল্পের বাণিজ্যিকরণ, এই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ডেন্ট। আমাদের যশোরে নকশি কাঁথা, মানে বিশেষ করে যশোর ফরিদপুর যে অঞ্চল আছে, হ্যাঁ, এই অঞ্চলটাতে নকশি কাঁথা একটা বিশাল সম্ভাবনার নাম। যশোরের যে নকশিকাঁথা আছে, বিশেষ করে সেলাইয়ে যশোর স্টিচ নামে একটা আলাদা ধরনের সেলাই ব্যবস্থা আছে। এই যশোর স্টিচ সমস্ত ইউরোপ জুড়ে বিখ্যাত। তার মানে তুমি যদি যশোর স্টিচটাকে বাঁচিয়ে রাখতে পারো এবং এটার মাধ্যমে যদি তুমি কাঁথা বানায় ইউরোপে পাঠাচ্ছ বা হস্তশিল্পের তুমি প্রসার ঘটাচ্ছ, আবার হচ্ছে ধরো তোমার বাড়ি কোথায়, বগুড়াতে, একেবারে পুন্ড্রনগরের পাশে, তাই না? তাহলে তুমি তখন কি করতে পারবা, ওই যে পুন্ড্রনগরের যে পর্যটন ব্যবস্থা আছে সেটাকে কাজে লাগিয়ে তুমি কি করতে পারবা, তুমি কিন্তু এই পার্পল ইকোনমি বা বেগুনি অর্থনীতির প্রচার প্রসার এগুলো করতে পারবা। এবং এক্ষেত্রে যত্নশীল এবং সমতাভিত্তিক কাজের পরিবেশ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের জন্য কাজের একটা সমান পরিবেশ দরকার। আমরা চলে যাই ব্ল্যাক ইকোনমিতে। আমার মনে হয় ব্ল্যাক ইকোনমি খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই। কালো অর্থনীতি জিনিসটা কি, এটা তো তোমরা মোটামুটি বোঝো, তাই না? কালো অর্থনীতি কি ভাই? নর্মালি বলে না কালো টাকা। কালো টাকা মানে কি, যে টাকা আসলে সরকারের হিসাবে নাই। সরকারের হিসাবে কোন টাকা থাকে না? কালো টাকার মালিক কারা হয়? যারা অস্ত্রের রাজনীতি করে, হ্যাঁ, যারা অস্ত্র নিয়ে কাজ করে, অস্ত্র চোরাচালান করে, মাদক চোরাচালান করে, মাদক কারবারি করে, ট্যাক্স ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, তাই না? এরাই তো হচ্ছে কালো টাকার মালিক হয়। তাহলে যেগুলো হচ্ছে মানে নর্মালি প্রচলিত অর্থনৈতিক ধারায় যায় না, প্রচলিত অর্থনৈতিক ধারায় চলে না, এমন অপ্রচলিত অর্থনৈতিক ধারা থেকে এরা ইনকাম করেছে বা এই টাকাটা এসেছে, যে অর্থনৈতিক ধারাটা এরা কোনোভাবে জনমানুষের সামনে উপস্থাপন করতে পারে না, সেগুলোই হচ্ছে কি, সেগুলোই হচ্ছে তোমার এই কালো অর্থনীতি। যেমন ধরো এমন একটা ওষুধ বিক্রি করা তৈরি করে, যে ওষুধটা আসলে নিষেধ, ইয়াবা বিক্রি করা, মাদক দ্রব্য বিক্রি করা, তারপরে হচ্ছে তোমার এই যে নানা রকম মানুষের শরীরের জন্য ক্ষতিকর নানা ধরনের ওষুধ আছে, হ্যাঁ, যেগুলো সরকার নিষিদ্ধ করে দেয়, সেগুলো বিক্রি করা, মানে উচ্চমাত্রার ব্যথানাশক বিক্রি করা যেগুলো নিষিদ্ধ, এগুলো হচ্ছে কি এই কালো অর্থনীতির মধ্যে। অর্থের মানে অস্ত্রের চোরাচালান, মাদক চোরাচালান, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে মানে এমন আনডকুমেন্টেড ইমিগ্রান্ট ওয়ার্কারদেরকে পাঠানো, তাই না, মানব মানব পাচার করা, হ্যাঁ, চোরাচালান করা, এইগুলো হচ্ছে এই কালো অর্থনীতির বিষয়। তোমরা তো জানো কালো টাকা বলতে কি বোঝায়, যে চোরাচালান, মাদক ব্যবসা, কালোবাজারি এবং ঘুষের মাধ্যমে অর্জিত সম্পদের লেনদেন, সেগুলো হচ্ছে কালো অর্থনীতি, সেগুলো হচ্ছে সরকারি হিসাবের বাইরে থাকা অর্থনীতি। এরপরে আমরা দেখি সিলভার ইকোনমি বা রূপালী অর্থনীতি কি। আমাদের সমাজে শুধু নয়, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে উন্নত দেশগুলোতে বর্তমানে সিলভার ইকোনমিটা বেশি ইম্পর্টেন্ট। কারণ যারা খুবই বয়স্ক, যাদের বয়স 60-এর উপরে হয়ে গেছে, যারা প্রবীণ, তাদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা, রিটায়ারমেন্ট হোম বা বৃদ্ধাশ্রম এবং তাদের উপযোগী পর্যটন বা ইন্স্যুরেন্স পলিসি, এইগুলো হচ্ছে এই সিলভার ইকোনমি বা রূপালী অর্থনীতির ব্যাপার। বিভিন্ন আমাদের দেশের জন্য এটা কম ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আমাদের দেশে কিন্তু এখনো বৃদ্ধাশ্রম এতটা বেশি গুরুত্ব পায়নি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে এই সিলভার ইকোনমি বা রূপালী অর্থনীতিটা খুবই 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 প্রসারণশীল। কেন এত প্রসারণশীল? কারণ হচ্ছে তুমি যদি জাপান যাও, জাপানে বর্তমানে প্রায় 60% নাগরিক যাদের বয়স কিন্তু মানে যারা প্রবীণ ক্যাটাগরিতে ঢুকে গেছে, তাই না, কাজে ইয়াং লোকজনের সংখ্যা ওইখানে কম, হ্যাঁ, ইয়াংদের সংখ্যা কম এবং কর্মক্ষম লোকজনের সংখ্যা দিনকে দিন কমছে। তাহলে তাদের জন্যে স্মার্ট হোম বলো, তাদের পর্যটন বলো, তাদের ব্যবহার উপযোগী প্রযুক্তি, এই ব্যাপারগুলোর যে বাজার, সেই বাজারটার সংখ্যা বা সেই বাজারটার আয়তন কিন্তু নেহায়েত কম না। এগুলো হচ্ছে সিলভার ইকোনমির মধ্যে বা তোমার এই হচ্ছে রূপালী অর্থনীতির মধ্যে এগুলো কিন্তু পড়ে। এরপরে আমরা দেখি ব্রাউন ইকোনমি বা বাদামি অর্থনীতি। ব্রাউন ইকোনমি বা বাদামি অর্থনীতি হচ্ছে জীবাশ্ম জ্বালানি এবং দূষণকারী শিল্পের উপর ব্যবহার নির্ভরশীল। যেমন ধরো এই ছবিতে আমরা দেখছি একটা ইট ভাটাকে, এই যে মানে এটা করা হচ্ছে আর কি, ঠিক আছে, ইট ভাটা, তার মানে ইটের ভাটা যেখান থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে কয়লা খনি, তেল শোধনাগার এবং অতিরিক্ত কার্বন ধোঁয়া নিঃসরণকারী যে কোনো ভারী শিল্প কারখানা, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে
এই বিষয়গুলো সম্পূর্ণভাবে কিসের উপর নির্ভরশীল? বাদামি অর্থনীতি, এই মানে এই অর্থনীতির ক্যাটাগরিতে এই বিষয়গুলো পড়ে, যেখান থেকে কালো ধোঁয়া নিঃসরিত হয়, জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার হয়, এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণভাবে বাদামি অর্থনীতির অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখি যে অর্থনীতির এই বিষয়গুলোকে যদি আমরা একটু সামারাইজ করি, হ্যাঁ, এই যে এখানে যে মাল্টি কালার্ড ইকোনমি, যেটা ডাইভার্সিটি এবং সাস্টেনেবিলিটিকে মোটামুটি মানে আমরা আমরা দেখিয়েছি আর কি। এখানে এই যে এখানে সাস্টেনেবল মেরিন ম্যানেজমেন্ট যেটা ব্লু ইকোনমির মধ্যে পড়ছে, এই যে এখানে এটা গ্রিন ইকোনমির মধ্যে পড়ছে, রিসাইক্লেবল জিনিসপাতি, তারপরে হচ্ছে এই যে মানে সবুজায়ন, হ্যাঁ, অরেঞ্জ ইকোনমি, এই যে যেগুলো ক্রিয়েটিভ ইকোনমি, ইয়েলো ইকোনমি, যে এই যে সমুদ্রের মধ্যে মানে মরুভূমির মধ্যে, হ্যাঁ, অর্থনৈতিক কর্মকাণ্ড, সিলভার ইকোনমি যেগুলো বয়স্ক মুরব্বীদের নিয়ে, সাদা ইকোনমি যেগুলো হচ্ছে কি হোয়াইট ইকোনমি, যেগুলো এই যে তোমার অ্যাম্বুলেন্স বা চিকিৎসা সেবা বা ফার্মাসিউটিক্যালসের উপর ডিপেন্ডেন্ট, পার্পল ইকোনমিতে আমরা দেখতে পাচ্ছি যে কালচারাল ডাইভার্সিটি এবং সোশ্যাল ভ্যালুকে মর্যাদা দিয়ে যে ইকোনমিটা পরিচালিত হয়। ব্রাউন ইকোনমি আমরা দেখতে পাচ্ছি যেখানে জীবাশ্ম জ্বালানি এবং দূষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ব্ল্যাক ইকোনমি কোনটা? এই যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি থেকে শুরু করে মাদক চোরাচালান কারবারি, তারপরে হচ্ছে তোমার ঘুষ দিয়ে যে মানে সরকারের আয়তার বাইরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা হচ্ছে ব্ল্যাক ইকোনমি। রেড ইকোনমি কোনটা? যেটাতে স্টেট কন্ট্রোল এবং সেন্ট্রাল প্ল্যানিংটাই মুখ্য, সেটাই হচ্ছে রেড ইকোনমি। তাহলে এভাবে এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পর্কে আমাদের যদি জানা থাকে, তাহলে অর্থনীতি আমরা সাদা চোখে যেভাবে দেখি, আমরা কি এখন নানা রঙের অর্থনীতি চোখের সামনে দেখতে পাবো। এবং এখন থেকে তোমার আশেপাশে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে সেগুলোকে তোমরা এখন নিজের মতো করে রং দিতে পারো এবং তোমরা মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারো যে ঠিক কোন কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড তোমাদের চোখের সামনে তোমরা দেখছো। তোমাদের চোখে যদি কোনো ধরনের উদাহরণ ধরা পড়ে তাহলে অবশ্যই মন্তব্যের ঘরে জানাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে, দোয়া থাকছে, ভালোবাসা থাকছে। ইনশাআল্লাহ খুব দ্রুত অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।